হক নিবেদিত বিনোদন বুলেটিনে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শেখ ফারিয়া হোসেন। হলিউড থেকে ঢালিউড সব খবর আছে আমার কাছে। শুরুতে থাকছে বিনোদন জগতের বেশ কিছু আলোচিত আপডেট। অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। তবে প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন এই অভিনেত্রী। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। বিপ্লবী অনন্ত সিং এর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পথিকৃৎ বসু। সিনেমায় এক রহস্যময় চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন জিৎ। দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের সেই বাড়িটি কিনে নিয়েছেন শাহরুখ খান, যেখানে স্ত্রী গৌরীর সঙ্গে বিয়ের পর প্রথম সংসার শুরু করেছিলেন। বাড়িটির সঙ্গে তাদের গভীর স্মৃতি জড়িয়ে আছে। একতা কাপুরের প্রযোজনায় এবার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন বলিউড তারকা গোবিন্দের স্ত্রী সুনিতা আহুজা এবং ছেলে যশ বর্ধন আহুজা। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী একতা কাপুর। বিশ্বজুড়ে $1 বিলিয়ন আয়ের মাইল ফলক স্পর্শ করল মাইকেল। ইতিহাসের প্রথম জীবনী ভিত্তিক সিনেমা হিসেবে গৌরব অর্জন করল সিনেমাটি। সমালোচনা পেছনে ফেলে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে চলচ্চিত্রটি। রাজধানীতে হয়ে গেল দেশের রক সঙ্গীতের এক জমকালো উৎসব। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের আয়োজনে ওভারলোড ফেস্টিভ্যাল শিরোনামের যে কনসার্টে দেশের শীর্ষস্থানীয় 8টি ব্যান্ডের গান শুনতে ভেন্যুতে ভিড় জমিয়েছিলেন হাজারো গান পাগল তরুণ তরুণী। পুরো আয়োজন জুড়ে প্রিয় ব্যান্ডের গানের সাথে সুর মিলিয়েছেন তারা। কনসার্টে আগতদের মতে এই উন্মাদনা আর সুরের রেশ তাদের হৃদয়ে থেকে যাবে অনেক দিন। বিস্তারিত আরাফাত ইয়াসারের প্রতিবেদনে। সবুজ লাল নীল আলোর ঝলকানি আর গিটারের চড়া সুরে বুঁদ তরুণের দল। চারদিকের করতালিতে যেন কাঁপছিল কনসার্ট প্রাঙ্গণ। লাইভ ওয়েব এন্টারটেইনমেন্টের ভিন্নধর্মী আয়োজন ওভারলোড ফেস্টিভ্যাল এভাবেই জমিয়ে তোলে ঢাকার শ্রোতাদের। বৈরী আবহাওয়ার মাঝেই নির্দিষ্ট সময়ে ভেন্যুর সামনে ভিড় জমাতে শুরু করেন রাজধানীর গান পাগল মানুষেরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার রূপ নেয় জনারণ্যে। মঞ্চে একের পর এক জনপ্রিয় গানের তালে তাল মিলিয়ে কণ্ঠ ছাড়েন হাজারো দর্শক। দীর্ঘদিন পর কোনো কনসার্টে তরুণদের এই উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর। লাইভ ওয়েভ খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। এখানে যেহেতু আমার ফেভারিট ব্যান্ডগুলো লাইক নেমেসিস, অর্থহীন, আর্টসেল পারফর্ম করতেছে এন্ড আই এম রিয়েলি হ্যাপি। কনসার্টের আয়োজন ওভারঅল অনেক ভালো লাগতেছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে স্পেসটা একটু বড় হলে বেটার হতো। এটা খুবই সিকিউরড এবং একদম শুরু থেকে শেষ পর্যন্ত তারা খুব ভালোভাবে বিষয়টাকে আসলে আমরা দেখলাম যে হ্যান্ডেল করছে। দীর্ঘ 16 মাস পর অর্থহীনের বেস বাবা সুমনের পুনরায় লাইভ মঞ্চে ফেরা এবং আর্টসেলের নতুন ট্যুরিং ভোকাল হিসেবে বখতিয়ারের আত্মপ্রকাশ এদিন দর্শকদের মাঝে তৈরি করে অন্যরকম উন্মাদনা। দেশের শীর্ষস্থানীয় 8টি ব্যান্ড লাইন আপ নিয়ে সাজানো হয়েছিল ওভারলোড ফেস্টিভ্যাল শিরোনামের গানের এই উৎসব। শুরু থেকেই শেষ পর্যন্ত যেখানে সুরের মূর্ছনায় দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় সব শিল্পীরা। এমন একটি কনসার্টের মঞ্চে গান করতে পেরে উচ্ছ্বসিত ছিল আয়োজনে অংশ নেয়া ব্যান্ড দলগুলো। শোটা জোস ছিল, ক্রাউড অনেক ফাটাফাটি, অনেক রেসপন্সিভ। এতদিন পর ওরাও একটা ভালো শো পেয়েছে বলেই মানে এত মজার একটা ব্যাপার হচ্ছে। কোনো ঝামেলা ছাড়া যে এতদিন পরে এত বড় একটা লাইন আপে কনসার্ট হচ্ছে, এটা অনেক বড় একটা জিনিস এবং আশা করি যেন সামনে রেগুলার হয় এই জিনিসটা। ঝামেলাহীন একটা কনসার্ট, হ্যাঁ, টিকেট সেল থেকে শুরু করে সবকিছু আমি দেখলাম যে খুব পরিচ্ছন্ন একটা শো হলো। আয়োজক প্রতিষ্ঠান লাইভ ওয়েব এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ জানায়, সঙ্গীতপ্রেমীদের মাঝে সুস্থ বিনোদন ছড়িয়ে দিতেই তাদের এই প্রয়াস। সামনে দেশে ও দেশের বাইরে এমন আরও আয়োজনের পরিকল্পনার কথাও এ সময় জানায় তারা। এর
এরপরে হচ্ছে ওভারঅল ফেস্টিভ্যাল আমরা হচ্ছে অগাস্টে আমরা চিটাগাংয়ে করছি, এরপর আমরা সিলেটে করবো। সো এটা করার পরে আমরা হচ্ছে উইন্টার আমরা হচ্ছে উই আর প্ল্যানিং একটা ওপেন এয়ার শো। সো হোপফুলি আমরা হচ্ছে কোনো বিদেশি কোনো ব্যান্ডস নিয়ে আমরা প্ল্যানিং করছি। হাজারো সঙ্গীতপ্রেমীর ভালোবাসায় প্রমাণিত হলো রক মিউজিক এখনও বাংলাদেশের তারুণ্যের হৃদস্পন্দন। সুস্থ বিনোদনের এমন ধারা আগামীতে অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা কনসার্ট প্রেমীদের। আরাফাত ইয়াসার, ওয়ান এন্টারটেইনমেন্ট। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক শামসুল আলম। বাণিজ্য মন্ত্রণালয়ের আপিল বোর্ড রবিবার এই প্রার্থিতা ফিরিয়ে দেয়। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও আপিল বোর্ডের চেয়ারম্যান মাহবুবা খাতুন মিনু এই রায় প্রদান করেন। পরপর দুইবার একই পদে দায়িত্ব পালন করলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না মর্মে গত ৫ জুলাই খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের প্রার্থিতা বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন বোর্ড। এরপর প্রার্থিতা ফিরে চেয়ে গত ৭ জুলাই আপিল বোর্ডে আবেদন করে সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামসুল আলম। সকল তথ্য উপাত্ত যাচাই বাছাই শেষে রবিবার বিকেলে খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের প্রার্থিতা ফিরিয়ে দেয় আপিল বোর্ড। এই রায়ের পর আগামী ৮ আগস্ট অনুষ্ঠিতব্য চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের অংশগ্রহণ নিয়ে আর কোনো বাধাই রইল না। চার দশক ধরে বাংলা রকের পতাকা উড়িয়ে চলা একটি ব্যান্ডের নাম ওয়ারফেজ। সঙ্গীতে অবদানের স্বীকৃতি স্বরূপ ব্যান্ডটি পেয়েছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদক। ওয়ারফেজের এই দীর্ঘ যাত্রায় যিনি ব্যান্ডের হাল ধরে রেখেছেন শক্ত হাতে, তিনি ব্যান্ডটির কো ফাউন্ডার, লিডার ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু। সম্প্রতি ওয়ান এন্টারটেইনমেন্টের সাথে একান্ত আলাপচারিতায় দেশের ব্যান্ড সঙ্গীতের বর্তমান, ভবিষ্যৎ এবং নিজেদের আগামীর পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি। বিস্তারিত আরাফাত ইয়াসারের প্রতিবেদনে। দীর্ঘ ৪ দশক ধরে বাংলা ব্যান্ড সঙ্গীতে অসামান্য অবদান রেখে চলেছে দেশের একমাত্র ২১শে পদকপ্রাপ্ত ব্যান্ড ওয়ারফেজ। ১৯৮৪ সাল থেকে শুরু হওয়া যে পথ চলা আজ ৪ দশক পেরিয়েও সমান সতেজ। এই দীর্ঘ সময় ধরে ওয়ারফেজ ব্যান্ডকে যে মানুষটি নিজের পরিবারের মতো আগলে রেখেছেন তিনি ড্রামার শেখ মনিরুল আলম টিপু। সম্প্রতি ওয়ান এন্টারটেইনমেন্টের সাথে এক আলাপচারিতায় ব্যান্ডটির ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি দেশের ব্যান্ড সঙ্গীতের বর্তমান নানান ইস্যুতে কথা বলেন সঙ্গীতের এই অগ্রজ। আসলে আমরা কখনো কোয়ালিটি কম্প্রোমাইজ করি নাই, চেষ্টা করেছি আমরা আমাদের মতো করে সবসময় গান করার এবং আমাদের মিউজিক্যাল ফিলোসফি অনুযায়ী, সেটাও দর্শক শ্রোতাদের, আমাদের যারা ফ্যান ফলোয়িং আছে তারাও এগুলো পছন্দ করে। সো ওইভাবে আমরা চেষ্টা করে গেছি কোয়ালিটিটা মেনটেন করে। তো ওটা আমাদের মেন বিষয়। একটা গান আগে ভালো হতে হবে, ম্যাটেরিয়ালটা ভালো হতে হবে। সেটা যদি ভালো না হয় তাহলে আর আসলে আমরা কাউকে ভালো লাগাতে পারবো না। এদিকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন কনসার্ট আয়োজনে ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির অব্যবস্থাপনা এবং হঠাৎ ইভেন্ট বাতিলের মতো বিষয়গুলো নিয়েও কথা বলেন তিনি। দর্শকদের ভোগান্তি এড়াতে আয়োজকদের আরও বেশি পেশাদার ও সতর্ক হওয়ার পরামর্শ দেন এই ব্যান্ড তারকা। অর্গানাইজারদেরকে প্রথম থেকে চিন্তা করতে হবে যে আসলে আমরা এইটা করতে পারবো কি পারবো না, অর্গানাইজ করতে পারবো কি পারবো না সঠিকভাবে। যেমন বিদেশি শিল্পী অনেক আসার কথা ছিল, কিন্তু লাস্ট মুভমেন্টে একেবারে কনসার্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে, যেটা মিউজিক ইন্ডাস্ট্রির উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলছে ইন্ডাস্ট্রির উপর, যেটা আসলেই ঠিক না। অন্যদিকে সঙ্গীতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২১শে পদক প্রাপ্তিতে নিজেদের দায়িত্ববোধ আগের চেয়েও আরও বেড়েছে বলে জানান টিপু। তার মতে বাংলা ব্যান্ড সঙ্গীতকে বিশ্ব দরবারে আরও এগিয়ে নিতে প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা। আমরাই বাংলাদেশের প্রথম ব্যান্ড যারা আমরা ২১শে পদক পেলাম,
আরও অনেক স্বনামধন্য ব্যান্ড আছেন, আর্টিস্ট আছেন, তারাও যোগ্যতা রাখেন অবশ্যই। দেশের সংস্কৃতিতে অবদান রাখার কারণে প্রতিষ্ঠান হিসেবে আমরা পেয়েছি, তা এই দায়িত্বটা বেড়ে গিয়েছে। চেষ্টা করছি সামনে যেন ওইভাবে আরও কিছু কাজ করতে পারি দর্শক শ্রোতা আমাদের সবার জন্য। যে কোনো একটা দেশের প্রসারের জন্য সংস্কৃতি খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং এটা আশা করি আমাদের বর্তমান সরকার বুঝবেন। সময়ের সাথে সাথে গানের ধারা বদলেছে শ্রোতাদের পছন্দ, কিন্তু গুণগত মান আর অনন্য পরিবেশনার কারণে ওয়ারফেজ যেমন আজও অপরাজিত তেমনটাই থাকবে ভবিষ্যতেও, এমনটাই জানালেন শেখ মনিরুল আলম টিপু। আরাফাত ইয়াসার, ওয়ান এন্টারটেইনমেন্ট। বিশ্বকাপের উন্মাদনা এবার শুধু মাঠেই নয়, ছড়িয়ে পড়েছে গ্যালারিতেও। প্রিয় দলের জার্সি গায়ে উচ্ছ্বাসে মাতলেন বাংলাদেশের তারকারা। কেউ উল্লাসে, কেউ সেলফিতে, কেউ আবার ভাইরাল ক্যাপশনে কাঁপালেন সোশ্যাল মিডিয়া। বিশ্বকাপের গ্যালারি যেন হয়ে উঠেছে এক টুকরো তারকাদের মিলন মেলা। বিস্তারিত লাবণ্য রহমানের প্রতিবেদনে। বিশ্বকাপের বাঁশি বাজলেই যেন বদলে যায় সব হিসাব। লাইট, ক্যামেরা, অ্যাকশনের মানুষগুলোও তখন হয়ে ওঠেন গ্যালারির সবচেয়ে আবেগী সমর্থক। বিশ্বকাপের লড়াই চলছে মাঠে, আর গ্যালারিতে চলছে তারকাদের উচ্ছ্বাস। আমেরিকার একের পর এক স্টেডিয়ামে এবার দেখা মিলেছে বাংলাদেশের শোবিজ আর ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখদের। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা। প্রিয় দলের জার্সি গায়ে গ্যালারি কাঁপিয়ে রীতিমতো আলোচনায় তারা। বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে যেন বসেছিল ছোট্ট এক বাংলাদেশ। অভিনেত্রী নাদিয়া আহমেদ, অভিনেতা FS9। গ্যালারির উচ্ছ্বাস, গোলের আনন্দ আর স্টেডিয়ামের আবহ মুহূর্তেই ছড়িয়ে পড়ে তাদের সোশ্যাল মিডিয়ায়। শেষ 16 লড়াই দেখতে স্ত্রীকে নিয়ে স্টেডিয়ামে হাজির হন আদিল হোসেন নোবেল। আর ব্রাজিল নরওয়ের ম্যাচে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এক হাতে ব্রাজিলের জার্সি, অন্য হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়ে কেড়ে নেন সবার নজর। ব্রাজিলের জন্য গ্যালারি মাতিয়েছেন অভিনেত্রী সাফা কবিরও, তবে প্রিয় দলের হার মেনে নিতে হয়েছে মন খারাপ করেই। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থক মেহজাবিন চৌধুরী ব্রাজিলের বিদায়ের পর মজার ভিডিও পোস্ট করে লিখেছেন বাই বাই ব্রাজিল। মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর কন্টেন্ট ক্রিয়েটর আয়মান সাদিকের মুখে ছিল স্বপ্ন পূরণের হাসি। বহুদিনের ইচ্ছা ছিল স্টেডিয়ামে বসে ব্রাজিলের খেলা দেখার। বিশ্বকাপের মঞ্চে সেই স্বপ্ন পূরণ হতেই আনন্দটা ভাগ করে নিলেন কোটি অনুসারীর সঙ্গে। এবার মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতেও আলো ছড়িয়েছেন বাংলাদেশের তারকারা। প্রিয় দলের জার্সি, হাতে বাংলাদেশের পতাকা আর স্মরণীয় মুহূর্তগুলো সব মিলে এবার বিশ্বকাপের গ্যালারিও যেন হয়ে উঠেছে এক টুকরো বাংলাদেশ। বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে সেটি সময়ই বলবে, তবে একটা বিষয় নিশ্চিত, ফুটবল, ফ্যাশন, সেলফি আর উচ্ছ্বাস মিলিয়ে বিশ্বকাপের গ্যালারি যেন হয়ে উঠেছে শোবিজের আরেকটি রেড কার্পেট। ওয়ান এন্টারটেইনমেন্ট ডেস্ক। চলতি মাসের শেষে ফের ঢাকা শ্রোতাদের গান শোনাতে আসছেন পাকিস্তানের সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম শিরোনামের এই কনসার্টটি আয়োজন করছে প্রতিষ্ঠান মেইন স্টেজ। গেল মাসে আয়োজক প্রতিষ্ঠান কেবল আতিফ আসলামের পারফর্ম করার খবর দিয়েছিল। এবার তারা জানিয়েছে এই কনসার্টে আতিফের সাথে একই মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের মেঘদল ও লেভেল 5। আগামী 24 জুলাই রাজধানীর 300 ফিটের ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই কনসার্টটি। এরই মাঝে বিষয়টি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন আতিফ আসলাম নিজেই। আয়োজকদের পক্ষ থেকেও জানানো হয়েছে কনসার্টের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে এই আয়োজন। কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে গেট মাই টিকিট ওয়েবসাইটে, যেখানে টিকিটের মূল্য রাখা হচ্ছে 2,999 টাকা, 5,999 টাকা ও 10,999 টাকা। মেইন স্টেজ জানিয়েছে পূর্বের টিকিটধারীদের অগ্রাধিকার নিশ্চিত করার পাশাপাশি সীমিত সংখ্যক নতুন টিকিটও বিক্রির জন্য উন্মুক্ত করা হবে, যাতে নতুন দর্শকেরাও এই বিশেষ আয়োজনের অংশ হতে পারেন। রূপালী পর্দায় তার উপস্থিতি মানেই ছিল প্রেক্ষাগৃহ ভর্তি দর্শকদের মুখে চওড়া হাসি। তিনি স্ক্রিনে এলে গুমট সিনেমাতেও বয়ে যেত আনন্দের হাওয়া। তিনি ঢাকায় চলচ্চিত্রের অঘোষিত কমেডি কিং দিলদার।
ঢালিউডের কিংবদন্তি এই কৌতুক অভিনেতার 23তম মৃত্যুবার্ষিকী আজ। 2003 সালের এই দিনে কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান ঢাকায় সিনেমার এই হাসির রাজা। 1945 সালে চাঁদপুরে জন্ম নেওয়া এই অভিনেতা 1972 সালে কেন এমন হয় চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বেদের মেয়ে জ্যোৎস্না, বিক্ষোভ, অন্তরে অন্তরে কিংবা কন্যাদান সব ছবিতেই নিজের অপরিহার্যতার প্রমাণ দিয়েছেন তিনি। ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় আব্দুল্লাহ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন দিলদার। মুক্তির পর যা বাণিজ্যিকভাবে হয় ব্যাপক সফল। 2003 সালে তুমি শুধু আমার চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কৌতুক অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে তুলেন এই অভিনেতা। রূপালী পর্দায় শুধু অঙ্গভঙ্গি বা সংলাপ নয়, সাবলীল অভিনয় দিয়ে তিনি দর্শক হৃদয়ে যে আসন তৈরি করেছিলেন তা আজও অপূরণীয়। প্রয়াণ দিনে দিলদার হোসেনের স্মৃতির প্রতি রইল আমাদের শ্রদ্ধা। দক্ষিণী সিনেমায় নতুন ইতিহাস লিখলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার অভিনীত মা ইন্তি বাঙ্গারাম বিশ্বব্যাপী আয় করেছে 100 কোটি রুপি, যা একক নারী প্রধান তেলুগু সিনেমার জন্য এক অনন্য মাইলফলক। সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে ওই ঘটনা ভক্তদের সাথে শেয়ার করেন সামান্থা। ভিডিওতে সিনেমাটির নির্মাতা রাজ নিদিমরু একটি আইপ্যাডে সিনেমাটির সর্বশেষ বক্স অফিস আয়ের হিসাব সামান্থাকে দেখান। স্ক্রিন আনলক করে আয় 100 কোটি রুপি ছাড়ানোর খবর দেখে বিস্মিত হন এই নায়িকা। এরপর হাসি মুখে বলেন, আমরা 100 কোটি আয় করেছি। ভারতে নায়িকা কেন্দ্রিক সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ খুবই কম থাকার সংশয়কে ভুল প্রমাণ করে দিয়েছে মা ইন্তি বাঙ্গারাম। সামান্থার বিশ্বাস এই সাফল্য ভবিষ্যতে নারী প্রধান গল্প ও সিনেমার প্রতি দর্শক এবং প্রদর্শকদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত 19 জুন মুক্তি পাওয়া সিনেমাটি ইতোমধ্যে নিজের বাজেটের 3 গুণেরও বেশি আয় করেছে। সামান্থার সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, দিগন্ত মাঞ্চালে, গৌতমী শ্রীমুখী ও আনন্দ। নারী কেন্দ্রিক সিনেমার এই ঐতিহাসিক সাফল্য কি দক্ষিণী চলচ্চিত্রে নতুন এক অধ্যায়ের সূচনা করবে? না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিশ্বখ্যাত সিনেমা জুরাসিক পার্ক ও জনপ্রিয় ড্রামা সিরিজ পিকি ব্লাইন্ডার্সের প্রশংসিত অভিনেতা স্যাম নিল। সোমবার 78 বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর কথা নিশ্চিত করেছে তার পরিবার। অভিনেতার পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানানো হয়, অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর কারণ জানানো না হলেও পরিবার জানিয়েছে তার মৃত্যু ছিল আকস্মিক, তবে মৃত্যুর সময় তিনি ক্যান্সার মুক্ত ছিলেন। 2023 সালে প্রকাশিত আত্মজীবনী ডিড আই এভার টেল ইউ অ্যাবাউট দিস এ স্যাম নিল জানান, 2022 সালে তার তৃতীয় ধাপের এক ধরনের বিরল রক্তের ক্যান্সার ধরা পড়েছিল। দীর্ঘ চিকিৎসার পর রোগটি নিয়ন্ত্রণে এলেও তাকে নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছিল। অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। 1947 সালের উত্তর আয়ারল্যান্ডের ওমাহ শহরে জন্মগ্রহণ করা স্যাম নিল অভিনয় অবদানের জন্য 1991 সালে ভূষিত হন অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মানে। 2007 সালে পান নিউজিল্যান্ডের ডিস্টিংগুইশড কম্প্যানিয়ন অব দ্য নিউজিল্যান্ড অর্ডার অব মেরিট। পরে 2022 সালে তিনি নাইটহুড উপাধি গ্রহণ করেন। দক্ষিণ কোরিয়ার সিনেমা মানে রহস্য, টানটান উত্তেজনা আর চমকে ভরা গল্প। আর সেই গল্পের কারিগর যদি হন দ্য চেজার, দ্য ইয়েলো সি এবং দ্য ওয়েলিং এর নির্মাতা না হোং জন, তাহলে প্রত্যাশার পারদ যে তুঙ্গে থাকবে সেটাই স্বাভাবিক। অবশেষে প্রকাশ পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা হোপের আন্তর্জাতিক ট্রেলার। মুক্তির পর অল্প সময় সেই ঝলক যেন দর্শকদের কাছে পৌঁছে গেছে নতুন উচ্চতায়।
অন্ধকারে ঢাকা এক প্রত্যন্ত জনপদ, হঠাৎ করে নেমে আসে অজানা এক আতঙ্ক। সেখানকার মানুষের সামনে আসে বেঁচে থাকার কঠিন লড়াই। এরপর বিস্ময়কর দৃশ্য, ভয়ঙ্কর সব মুহূর্ত আর অজানা শক্তির উপস্থিতি জানিয়ে দেয় হোপ শুধু আরেকটি সায়েন্স ফিকশন নয়, বরং বড় পর্দার এক বিশাল অভিজ্ঞতা হতে যাচ্ছে। এমনই এক গল্পের সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক না হংজিন পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা হোপের ট্রেইলার। দ্য চেজার, দ্য ইয়েলো সি এবং দ্য ওয়েলিং এর মতো বিশ্বজুড়ে প্রশংসিত সিনেমার নির্মাতা না হংজিনের এই হোপ এবার জায়গা করে নিয়েছে 2026 সালের কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে। আগামী 15 জুলাই অনুষ্ঠিত হবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। হোপ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাং হোইন, জো ইনসাং, মাইকেল ফ্যাসবেন্ডার ও অ্যালিসিয়া ভিকান্দার সহ কোরিয়া ও হলিউডের একঝাঁক তারকা। ট্রেইলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা, বাড়ছে দর্শকদের প্রত্যাশাও। এখন দেখার অপেক্ষা দ্য ওয়েলিং এর পর না হংজিন কি এবারও দর্শকদের উপহার দিতে পারেন আরেকটি বিশ্বমানের কাল্ট ক্লাসিক, নাকি হোপ লিখবে কোরিয়ান সিনেমার নতুন ইতিহাস। মামুন ওয়াজিদ, ওয়ান এন্টারটেইনমেন্ট ডেস্ক। হক নিবেদিত বিনোদন বুলেটিন থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে। বিনোদনের সব আপডেট পেতে সার্চ করুন ওয়ান এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।